2017 প্যানেল দেখে আপনারা ভাবছেন যে চাকরি হয়ে যাবে, যখন এই ভ্যাকেন্সি অটোমেটিক্যালি টেট উত্তীর্ণদের তুলনায় পূর্ণ প্রশিক্ষিতদের তুলনায় যদি ভ্যাকেন্সি কম চলে আসে, তখন তো স্কোর তো আর সেই 31, 32, 29 হবে না, তখন তো সরি মানে কাট অফ, তখন তো কাট অফ আরও বেশি বেড়ে যাবে। ইন্টারভিউয়ে নাম্বার পেলেও আপনি কাট অফে ধরতে পারবেন না। এর একমাত্র পথ শূন্য পদ। যারা ভাবছেন যে আমার 28 স্কোর আছে, আমি যাবো 28, 29, 30, 31, 32, ডেমোতে 2 আর মানে আমি যে উপস্থিত হয়েছি তাতে 2 পেয়ে আমি 4 পেয়ে আমি মোটামুটি কাট অফে চলে আসবো, কিন্তু এই ধারণাটা ত্যাগ করুন। আমার লাইফটা পুরো মন থেকে আমি লাইফটা করছি, প্রত্যেকবারই বলি, কিন্তু আজকে খুব যন্ত্রণার সাথে আমার এই লাইফটাই আসা। মানে এই যন্ত্রণার ভাগ অন্য কাউকে দেওয়া মানে বুঝতে পারবে না, সেই বুঝবে যাদের কষ্ট আছে, বয়সও পেরিয়ে যাচ্ছে, জীবনের ভালো ভালো অধ্যায়, ভালো ভালো সময়গুলো কিন্তু পার করে যাচ্ছি একের পর এক, অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি, জানি না এর শেষ কোথা। এত চিৎকার করে করে বলছি, এত মানে রাজপথ থেকে শুরু করে ধর্না থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিচ্ছি, কেউ কিন্তু দেখছে না, দেখেও তারা দেখছে না বা আমাদের নিয়ে কোনো কথা বলছে না। যাদের বয়স কম আছে, যাদের 22, 23, 24, 25 বছর বয়স, তাদের চাপটা কিছুটা হলেও কম, কিন্তু তাদের 27, 28, 29, 30, 31, 32 থেকে 40-এর কাছাকাছি বয়স, তাদের কিন্তু একটা চাপ কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে এবং সামনের দিনে আসবে, আরও আসবে। আজকে আমি বুঝতে পারছি, ফিল করতে পারছি যে একটা কর্মসংস্থানটা কত জরুরি। এই অপেক্ষায় না থেকে হয়তো অন্য কোনো পেশায় গেলেই মনে হয় ভালো হতো। কিচ্ছু ভালো লাগছে না আজকে, সেই কারণে লাইভে আসা। আমার একটা অনুরোধ প্রত্যেকের কাছে, অনুরোধ হচ্ছে সেটা যে আপনারা একবার অবরুদ্ধ করতে রাজপথে নামুন। আমি জানি না আমি কেমনভাবে শক্তিটা পাচ্ছি এত কষ্টের মধ্যে থেকেও। একটাবার সবাই পথে নামুন, এই রিকোয়েস্টটা করবো প্রত্যেককে। লাইভটা শেয়ার করুন, একটাবার পথে নামুন, সল্টলেক অবরুদ্ধ করতে একটাবার পথে নামুন। শুধু আমার যন্ত্রণা, এই যন্ত্রণা 23 জেলায় অনেকে যারা অপেক্ষায় রয়েছে যে কোনো একটা কর্মসংস্থান পাওয়ার পর একটা সেটেলমেন্ট হবো, সেই জায়গাটা কিন্তু অধরা হয়ে যাচ্ছে। আর যেভাবে শূন্যপদের বিভিন্ন দিকে শুনতে পাচ্ছি, আমি জানি না এগুলো সঠিক কিনা, তো আরও একটা ভয় কিন্তু নিজের মনের মধ্যে কাজ করছে, একটা ভয় কিন্তু মনের মধ্যে থাকছে যে কি হবে। এরপরেও বাড়িতে বসে থাকবেন? আমি তো বলেছি সামনে আমি থাকবো, আমার উপর দিয়ে যাবে সবকিছু। গত যে আইন অমান্য একবার হয়েছিল, মানে সরি আইন অমান্য বলছে, অভিযান হয়েছিল, বিকাশ ভবন অভিযান, ভুল বললাম, বিকাশ ভবন অভিযান, প্রশাসন একদিকে আমার আমার হাত টানছে, আর একটা হাত বাম হাত আর ডান মানে ডান হাতটা টানছে 22 স্টেট। তো তখন বুঝেছিলাম যে লড়াইটা কত স্বপ্ন এইভাবে রাজপথে পড়ে থেকে তাদের জোরটা একটা পুলিশের থেকে কত বেশি। আমার দুই দিকে দুজন ধরে টান, মানে এদিকে পুলিশেরা টানছে, ওদিকে আমাদের টেট উত্তীর্ণরা হবু শিক্ষকরা টানছে। কেন আন্দোলন করতে হবে বলুন তো? এই জায়গাটা কেন যেতে হবে? কারোর কানের দুল ছিঁড়ে যাচ্ছে, কারোর হাতের আংটি হারিয়ে যাচ্ছে, কারোর পায়ে চোট লাগছে, কারোর মাথায় চোট লাগছে, এই জায়গাটা কেন যেতে হবে? আজকে বলুন তো আমাদের আর মানে নতুন করে কি পাওয়ার আছে বলুন? এটা কথা নয়, লাইভ নয়, শুধু লাইভ করছি না, ঘরে বসে জানুয়ারি মাসে প্রত্যেককেই বলবো, উত্তীর্ণ যে যেখানে থাকুন না কেন জানুয়ারি মাসে আসুন। এভাবে চলতে পারে না, একটা সিস্টেম এভাবে চলতে পারে না। আজকে একটা নির্দিষ্ট ডেটে টেট পাস কেউ বসে থাকবে না বলে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হলো, সেই প্রতিশ্রুতি কোনো বাস্তবায়িত নেই, উপরন্ত কোনো চিন্তা ভাবনা নেই, নতুন নতুন করে নিয়োগ থেকে অর্ডার আসছে, সেই নিয়োগগুলো বসে বসে করছেন। এভাবে একদম তো ছেলে বলানোর কথা, যেখানে যাচ্ছি যে তোমাদের নিয়ে ভাবা হচ্ছে, নিয়োগ হবে সবার, এগুলো আর চলতে পারে না। যারা একসাথে হাতে হাত মিলিয়ে যারা লড়াইগুলো করি, তারপরেও যারা বাকি আছে তাদের উদ্দেশ্যে বলছি যে জানুয়ারি মাসে আসুন। জানুয়ারি মাসের ফার্স্ট উইকে কিন্তু আমরা অবরুদ্ধ করছি, অভিযান চালাবো, পুলিশ প্রশাসন যা পারে করে দেখে নিক, আমরা আছি, আমরা যাব। আমরা কারোর উপর বল প্রয়োগ করবো না, আমরা খালি হাতে সত্যাগ্রহ, আমাদের সত্যের অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য আমরা রাজপথে নামবো, অহিংসভাবে রাজপথে নামবো আমরা। শুধু এটুকু বলবো, আমি সামনে আছি, আমার উপর দিয়ে যাওয়া হবে। 23 জেলার উত্তীর্ণ এখনো অনেকে আছেন যারা সবকিছু হচ্ছে তাদের, তারা ইন্টারভিউ থেকে শুরু করে তারা নিজের কাজগুলো সবাই করছেন, কিন্তু রাজপথে আসার বেলায় তখন যত সব প্রবলেম দেখতে পাই আমি। আর এই সব মানুষগুলো আমাকে একদম টেক্সট করবেন না, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন না, কল করবেন না। যারা কোনোদিন আন্দোলনে আসেনি, যারা কোনোদিন রাজপথে লড়াই করেনি, তারা কেউ আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ কিংবা টেক্সট করবেন না। আমি একদম পুরোপুরি আমি লাইভে বলে দিলাম, কোনো ফোন করবেন না। যন্ত্রণা আছে, প্রত্যেকেরই যন্ত্রণা আছে। দীর্ঘ 2 বছর এইভাবে মানে উত্তীর্ণ হয়ে বাড়িতে বসে আছি, আর টেট কোনো কারণে কেউ ফেল করলো একটা টেটে, তারাও কিন্তু নতুন টেট দেবে, তারাও বসে আছে। 2024-এর টেট হলো না, 25-এ গিয়ে কবে হবে তার কোনো ঠিক নেই। প্রত্যেক বছর রেগুলারলি হবে না কেন, রেগুলারলি নিয়োগ হবে না কেন?
একটা টেট নিল, তাদের রিক্রুটমেন্ট হলো না, আবার নতুন করে 23 টেট নিল। তারাও তো বেচারা, তারাও তো অপেক্ষা করে রয়েছে, তাদের উত্তীর্ণ দরকার, 1 বছর হলো রেজাল্ট পাবলিশ করতে পারেনি। ভাবুন তো এগুলো, এটা মানুষকে আশা জাগানো নয়? 23-এ টেটটা নেওয়ারও কোনো প্রয়োজন ছিল না। তারাও তো বসে আছে, তারাও তো সংঘবদ্ধভাবে, তারা কয়েকজন 2-4 জন তারা আছে, তারাও ভাবছে যে আমরা ইন্টারভিউ বসবো। 22রাও ভাবছে যে আলাদা আমরা ইন্টারভিউ চাই, কারণ আমরা 2017 সালের প্রাথমিক টেটের নোটিফিকেশন, তার দীর্ঘ 5 বছরে কোনো টেট হয়নি, আমাদের আলাদা করে নিয়োগ চাই। তো দেখুন, প্রত্যেকটা একটা যুব সম্প্রদায়কে কিন্তু দিন দিন ধ্বংস করা হচ্ছে। আজকে বললে কথাগুলো অনেকের খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তব, এটাই বাস্তব। যাদের ব্যাকআপ নেই তারা কিন্তু রাস্তায় পড়ে আছি আমরা, যাদের ব্যাকআপ নেই, যাদের ফ্যামিলি ব্যাকআপ নেই, ফ্যামিলিতে আলাদাভাবে সাপোর্ট পায় না, তাদের মতো বাজে অবস্থা কিন্তু আর কারণ নেই। হয়তো সামনে থেকে আমরা দেখছেন বেশ ভালো আছি, বা ভালো আছে অনেকে, কিন্তু না, মোটেও ভালো নেই। আজকে তীব্র মানসিক যন্ত্রণা থেকে লাইভ করছি। অনেকেই ফোন মেসেজ করেছিল, ফোন ধরছি না, মেসেজ রিপ্লাই দিতে পারছি না, ভালো লাগছে না আর। ডিসেম্বর মাসে আমরা অবরোধটা করতাম, কিন্তু ডিসেম্বর মাসে আমরা সবভাবে তৈরি। ডিসেম্বর মাসে ম্যাক্সিমাম সময় কোর্ট আদালত যেগুলো খোলা থাকে না, তো সেই কারণে আমরা ডিসেম্বর মাসটা বাদ রেখেছি। বিভিন্ন অনেকেই বিভিন্ন দিকে ঘুরতে ফিরতে যায়, যার ফলে ডিসেম্বর মাসটা আমরা কোনো এই ধরনের কোনো মানে অভিযান করছি না। তো ডিসেম্বর মাসে আমরা চেষ্টা করছি, আজও কয়েকবার কল করেছিলাম শিক্ষা দপ্তর এবং আমাদের প্রাথমিক পর্ষদ, যাতে ওখানে কথা বলি আমাদের বিষয়টা নিয়ে। 5%-এর ব্যাপারটা জানুয়ারি মাসে দেবে, সেটা নিয়ে ঝুলবে আরও 1 মাস। তো এগুলো আর কতদিন চলবে? শুধু নিয়োগ নোটিফিকেশন নয়, আমাদের শূন্যপদটা নিয়ে ভাবতে হবে। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে এই মানসিক যন্ত্রণায় প্রত্যেকেই আছি। এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া একমাত্র অবরুদ্ধ করতে হবে, সে বিকাশ ভবন হোক আর পর্ষদ হোক, প্রাথমিক পর্ষদ হোক। এই শীতের, এই তীব্র শীত এখন বর্তমানে, খোলা আকাশের নিচে রাত কাটাবো আমরা, সেইভাবে মানসিক প্রস্তুতি নিন। আমি সোশ্যাল মিডিয়াতে ডাইরেক্ট বলছি, আমরা কিন্তু অবরুদ্ধ করব। আমাদের উত্তীর্ণ যে কথা ছিল, মিডিয়ার সামনে কথা ছিল যে টেট পাস কেউ বসে থাকবে না, একটা টেট পাস যাতে না বসে থাকে সেই কাজটা করতে হবে। সে কিভাবে করবেন আমরা জানি না, কিন্তু প্রতিশ্রুতি কিন্তু আমাদের দেওয়া হয়েছিল, টেট উত্তীর্ণ কেউ বসে থাকবে না। সেখানে বিএড বেরিয়ে গেছে, আর উত্তীর্ণের সংখ্যা কমে গেছে, বৈধ ডিগ্রির সংখ্যা অনেক কম। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যদি পথে না নামতে পারেন, এখানে কিন্তু কেউ আপনার চাকরিটা কিন্তু কেউ করে দেবে না। যে যার জায়গা থেকে চেষ্টা করছে, একদল রয়েছে তারা নিজেও পাবে না, অন্যদেরও পেতে দেবে না, বিভিন্নভাবে যাতে রিক্রুটমেন্টটা ডিলে হয়, রিক্রুটমেন্টটা যাতে ঝুলিয়ে দেওয়া যায়, এই কাজ তাদের। আমরা তো দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়াতে সব হয়তো প্রকাশ করা হয় না, দেখতে পাচ্ছি। সেই জায়গায় দাঁড়িয়ে নোটিফিকেশন চাই, পরিষ্কার কথা, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, কিন্তু সামনে আমি থাকবো। একটা 17 টেট নোটিফিকেশন, তার নিয়োগ এখনো পর্যন্ত শেষ করে উঠতে পারলো না। কি কাজ হচ্ছে? আইনি জটিলতা কেন তৈরি হচ্ছে? তার জন্য দায়ী কে? এই ওবিসি মামলা, তার জন্য দায়ী কে? আর রিক্রুটমেন্ট করা যাবে না ওবিসি মামলার জন্য, সেটা কোথাও লেখা আছে? কোনো রিটে বা কোনো হাইকোর্টের অর্ডারে কি লেখা আছে যে রিক্রুটমেন্ট আমরা করতে পারবেন না? প্রসেসটা তো চালিয়ে যাওয়া যেতে পারে। এই কেসটা তুলে দিয়ে, সাবজেক্ট টু আউটকাম দিয়ে, অন্তত প্রসেসটা শর্ট নোটিস দিয়ে তো অনলাইন ফর্ম ফিল আপটা করে রাখা যেতে পারে। ওবিসি যে যেমন আছে সেইভাবে অনলাইন ফর্ম ফিল আপটা করবে, পরবর্তীকালে অর্ডার হবে, যে সেই অর্ডারের মোতাবেক কাজ হবে, সেটুকু তো করা যেতে পারে। আমরা আসুন, না হলে সম্ভব না কিন্তু এটা। পরপর বিভিন্ন জায়গায় মানে কখনো বিভিন্ন ডুয়েল ডিগ্রি থেকে শুরু করে তারা বিভিন্নভাবে অর্ডার বের করবে, সেভাবে পর্ষদ লড়ছে কি না জানি না, দেখতে পাচ্ছি। তো এইরকম অর্ডার বের করে এনে কিন্তু পরপর কিন্তু রিক্রুটমেন্টের পিছনে টেট থেকে হবে, আর 2022-এর স্বচ্ছ টেট মুখ থুবড়ে পড়ে থাকবে রাজপথে। ঘরে বসে বসে এর মেসেজ তার মেসেজ আমার, এইরকম করে করে না ঘোরাঘুরি করে উত্তীর্ণরা রাজপথে নামুন। একটা কর্মসংস্থান দেওয়া কিন্তু একটা সরকারের কিন্তু এটা দায়িত্বের মধ্যে পড়ে, এটা মাথায় রাখবেন। আর তাছাড়া আমরা উত্তীর্ণ, আমরা একটা প্রসেস এগিয়ে, শুধুমাত্র ইন্টারভিউ হবে। আর শূন্য পদের বলি, কেউ বলছে 12,000, কেউ বলছে 18,000, কেউ বলছে 25,000, কেউ বলছে 30 ওভার হবে। এই তথ্য কেউ জানে না, কিন্তু শূন্য পদ একবার দেওয়া হয়ে গেলে কিন্তু আর কিছু করার থাকবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আসুন, কথা বলবে আমাদের মুখোমুখি, সেই জায়গাটা তৈরি করুন প্রত্যেককে। আর বলবো লাইভটাকে আমরা শেয়ার কমেন্ট করুন, 22 স্টেট যে যেখানে আছে দেখুক। যারা চাকরি করছে তাদের ব্যাপারটা আলাদা, আর যারা উত্তীর্ণ হয়ে 2 বছর পড়ে আছে, আমাদের বুকে আগুন জ্বলে না? আমি সবার কথা বলছি না, যারা আসতে চায় না, এই সুবিধাবাদী এইসব মানে যারা আছে টেট কোয়ালিফাইড, এদের জন্য কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশনটা আসছে না। ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় শুধু বিপ্লবের ডাক দেবে, কিন্তু রাজপথে মাটিতে দেখা যায় না। ধর্না না করলে কোনোদিন নোটিফিকেশন আসবে না। ধর্নার পারমিশনটা তো কোর্ট থেকে নিতে হয়, কোর্টই তো পারমিশন দিচ্ছে না। কোর্ট বলছে এখানে আর্জেন্সি নেই। নবান্নের সামনে ধর্নার ব্যাপারটা নিয়ে বলছি। আমরা কলকাতা হাইকোর্টে আমরা মামলা করেছি,
রোস্টার চেঞ্জ হয় পরবর্তী, মানে একবার শুনানি হওয়ার পর রোস্টার চেঞ্জ হওয়ার পর পরবর্তী 2বার শুনানি হয়েছে। রোস্টার চেঞ্জ হয়ে যাওয়ার পর পরবর্তী বিচারপতি, মহামান্য বিচারপতির কাছে গেলেন, উনি এটা শুনে বললেন এটা আর্জেন্সি নেই। কি করবো বলুন, কি করবো বলুন? এখন ধর্না মানে গিয়ে বসে পড়লাম, এমন তো সম্ভব না। আর উত্তীর্ণরা যারা আছে তাদের ক্ষেত্রে বলবো, কেউ এই প্রশ্নটা জিজ্ঞাসা করবেন না যে পারমিশন নিয়ে কি আন্দোলন হচ্ছে। কোনো আন্দোলন পারমিশন নিয়ে হয় না, কোনো আন্দোলন পারমিশন নিয়ে হয় না, পরিষ্কারভাবে জানাচ্ছি। আজকে কিন্তু খুব মানসিক চাপে আছি, শুধু পরিষ্কারভাবে কোনো আন্দোলন কিন্তু পারমিশন নিয়ে হয় না। শুধু এটুকু বলবো, লয়ারটা আসুন, কোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। আমাদের যদি গিয়ে বসে পড়া, আমাদের যে অফিস আমাদের নোটিফিকেশন দেবে তার সামনে গিয়ে যদি বসে পড়া অন্যায় হয়, করে দেখা হবে, আইনি পথে লড়াই হবে। আমরা যোগ্য ক্যান্ডিডেট, আমাদের হকের দাবি ছিনিয়ে নিতে দীর্ঘ 5 বছর অপেক্ষা করেছে টেটের জন্য, প্রাথমিক টেট। আর সেই টেট উত্তীর্ণ হয়ে 2 বছর পার হয়ে গেছে। কোথায় নিয়ে যাবেন, নিয়ে যান, আমরা কথা বলতে চাই। দেখুন, আমাদের মধ্যে কিন্তু ক্ষমতা আছে, শুধু কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের প্ল্যাটফর্ম তৈরি করা হয়, সেখানে বড় বড় বক্তৃতা দিয়ে বেরিয়ে যায়। সেই ক্ষমতাটা কিন্তু আমাদের মধ্যে আছে। ক্ষমতা নেই বললে ভুল হবে, প্ল্যাটফর্ম থাকলে যে কেউ দেখিয়ে দিতে পারে। এত চিৎকার করছে, এত প্রতিবন্ধীরা রাস্তায় নেমে হাঁটছে, যারা চলতে পারে না তাদেরকে মানে হুইল চেয়ারে করে তারা আসছে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য। মুখ্যমন্ত্রী দেখছেন, সবই বুঝছেন, কিন্তু এদের নিয়ে কোনো কথা নেই। 10 লক্ষ শূন্য পদ, 10 লক্ষ শূন্য পদ আছে সরকারি দপ্তরে। তার থেকে এখন আর 50,000 বলবো না, যা অবস্থা, উত্তীর্ণদের সবার নিয়োগ দিতে হবে। আসুন না, অবরুদ্ধ করি, অফিসে কাউকে ঢুকতে দেবো না। আমি পরিষ্কারভাবে বলছি, অহিংস পদ্ধতিতে সত্যাগ্রহ, সত্যের অধিকার, এটা আমাদের সত্য। 2017 প্রাথমিক টেট নোটিফিকেশন লাস্ট 17-19 দিয়ে শুরু হয়েছিল, লাস্ট ডিএলএড। তারপরে দেখুন তো 18 সাল থেকে ডিএলএড পাস করেনি, 18-20 হয়নি, 19-21 হয়নি, 20-22 হয়নি, 21-23 হয়নি। ভাবুন তো একটু, এটা তো টেট দিয়ে মানে একবারই সুযোগ পেয়েছে তারা, 22-এর টেটটা। এটা নিজের জায়গায় সোশ্যাল মিডিয়াতে অনেক রকম কমেন্ট হবে। উত্তীর্ণ যারা আছেন তাদেরকে বলবো, উত্তীর্ণরা যারা আছেন বিভিন্ন গ্রুপে বিভিন্ন কিছু বলবে, কে টেট কোয়ালিফাইড, কে প্রশ্নভুল মামলার সাথে যুক্ত, 2022-এর প্রশ্নভুল মামলার সাথে যুক্ত, কে 2014-এর প্রশ্নভুল মামলার সাথে যুক্ত, কে 1 নম্বরের জন্য কোয়ালিফাই করতে পারেনি, কে টেট দেওয়ার জন্য অপেক্ষা করছে, কেউ রেজাল্টের জন্য অপেক্ষা করছে, সবাই মিলে কিন্তু লাইভ দেখছে। তাই বলবো, কমেন্ট না দেখে নিজের কাছে বলুন যে আমি জানুয়ারি মাসে যাচ্ছি। পুলিশ প্রশাসন চাইবে যাতে ঝামেলা না হয়, নিজের মানে কোনো আন্দোলন না হয়, কিন্তু আন্দোলন কি কারণে হচ্ছে সেটা কিন্তু কেউ খবর রাখে না, যে কি কারণে আন্দোলন হচ্ছে, তোমাদের ব্যাপারটা কি। তাদেরও সেই মানে আমাদের কথা শুনে যে মেন জায়গায় গেলে যেখানে কাজটা হবে সেই জায়গায় নিয়ে যেন, কিন্তু সেই সাহস তারা কিন্তু দেখাচ্ছে না। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, ভ্যাকান্সি কম এলে কিন্তু অনেকের ভালো স্কোর থাকলেও কিন্তু বাতিল হয়ে যাবে, কারণ একই স্কোর কিন্তু প্রচুর সংখ্যক রয়েছে। 0.5, 0.3, 0.2, 0.6, 0.9 এইরকম পয়েন্টে কিন্তু বাতিল হয়ে যাবে, কম্পিটিশন থেকে মেরিট লিস্ট থেকে কিন্তু বাদ চলে যাবে। অনেকে মনে করছেন যে 27 স্কোর আছে, 26 আছে, 28 আছে, আমার তো দাঁড়ালে ইন্টারভিউ বোর্ডে দাঁড়ালেই চাকরি হয়ে যাবে। আর এবারে তো 32, 33 কাট অফ নেমেছে, 31। তো এই 2017-র প্যানেল দেখে, 2017-র প্যানেল দেখে আপনারা ভাবছেন যে চাকরি হয়ে যাবে, যখন এই ভ্যাকান্সি অটোমেটিক্যালি টেট উত্তীর্ণদের তুলনায়, পূর্ণ প্রশিক্ষিতদের তুলনায় যদি ভ্যাকান্সি কম চলে আসে, তখন তো স্কোর তো আর সেই 31, 32, 29 হবে না, তখন তো সরি মানে কাট অফ, তখন তো কাট অফ আরও বেশি বেড়ে যাবে। ইন্টারভিউয়ে নাম্বার পেলেও আপনি কাট অফে ধরতে পারবেন না। এর একমাত্র পদ শূন্য পদ। যারা ভাবছেন যে আমার 28 স্কোর আছে, আমি যাবো 28, 29, 30, 31, 32, ডেমোতে 2, আর মানে আমি যে উপস্থিত হয়েছি তাতে 2 পেয়ে, আমি 4 পেয়ে আমি মোটামুটি কাট অফে চলে আসবো। কিন্তু এই ধারণাটা ত্যাগ করুন। 2017-র প্যানেল, 2017-র ইন্টারভিউ, 2017 টেটের এই রিক্রুটমেন্ট, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটা কিন্তু ওর সাথে যদি আপনি মেলাতে চান, ওর সাথে যদি আপনি সামঞ্জস্য করতে চান, তাহলে কিন্তু ভুল হবে। উত্তীর্ণ যারা আছেন, একটা বড় নিয়োগের দাবিতে রাজপথে নামুন, আর সহ্য হচ্ছে না। শিবম সরকার মহাশয় বলছেন সিএম এর সাথে দেখা করতে হবে, ওভাবে দেখা হয় না। অনেকবার গেছি, অনেকবার গেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমরা যারা
দল চালায় বা যারা প্রশাসনে আছে অনেক আধিকারিকের সাথে কথা বলেছি, শিক্ষামন্ত্রীর কাছে বারে বারে গেছে, শিক্ষামন্ত্রীর সাথে সামনে কথা বলেছি, হাইকোর্টে দেখা হলো, কথা বললাম। এছাড়াও বাঁকুড়াতে কথা বললো, তার মধ্যে আবার গোবরডাঙ্গাতে কথা বলা হলো, 3 জায়গার তৃণমূল ভবনে গিয়ে কথা হলো। তো এই তো হচ্ছে, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া, মুখ্যমন্ত্রীর সিগন্যাল ছাড়া কোনোভাবে নোটিফিকেশন আসবে না।